ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রিয় দর্শক, গত প্রায় 2 বছর ধরে পুঁজিবাজার থেকে কোনোভাবেই কোনো কোম্পানি টাকা উত্তোলন করতে পারেনি, মানে আইপিও আকারে কোনো ধরনের কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে মার্চেন্ট ব্যাংকাররা যেমন একটা বড় স্টেক, সেই সাথে বিএসসি স্টক এক্সচেঞ্জের একটা দায়িত্ব রয়েছে। কেন এই 2 বছরে পুঁজিবাজার থেকে কোম্পানিগুলো টাকা উত্তোলন করতে পারেনি, আর অনেকগুলো কারণ রয়েছে। এই কারণগুলো বিশ্লেষণ করে আমাদের একটি প্রতিবেদন ছেপেছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, একটা প্রতিবেদন ছাপা হয়েছে। প্রতিবেদনটি করেছেন সহকর্মী সালাউদ্দিন মাহমুদ। তার কাছ থেকে আমরা একটু বিস্তারিত শোনার চেষ্টা করব। সালাউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস। আপনাকে ধন্যবাদ। সাইডে এই যে গত 2 বছরে যে পুঁজিবাজার থেকে কোনো টাকা উত্তোলন করা যায়নি, এর পেছনে মূল কারণগুলো কি কি? দেখেন, জুলাই অভ্যুত্থানের পরে মূলত প্রবলেমটা তৈরি হয়েছে। তবে তার আগেই সম্ভবত মার্চে টেকনোড্রাক্সের আইপিও অনুমোদন হয়েছিল। এরপর থেকে আর কোনো আইপিও অনুমোদন হয়নি। তো সেই জায়গাতে যে বিষয়টা আসছে যে নতুন কমিশন গঠন হয়েছে, তারপরে তারা প্রায় 1000 কোটি টাকার আইপিওর আবেদন ক্যান্সেল করেছে। অনেক ক্ষেত্রে হয়েছে যে উইথড্র করতে বাধ্য করেছে। তো এই সিচুয়েশনটা ক্রিয়েট হওয়ার পরে মার্চেন্ট ব্যাংকগুলো দেখছে যে আইপিও অনুমোদন তো হচ্ছেই না। তো সেই জায়গাতে অনেকেই আইপিও অনুমোদনের জন্য অ্যাপ্লিকেশনগুলো করে নেয়। তো এর ফলে যেটা হয়েছে যে আমাদের দেশে 66টা মার্চেন্ট ব্যাংক আপনার দেওয়া হয়েছে, লাইসেন্স দেওয়া হয়েছে। এদের ভিতরে 42টা মার্চেন্ট ব্যাংক তারা তাদের ওই কোয়ালিফাই করতে পারেনি। 2 বছরে একটি আইপিও প্রপোজাল তারা বিসিকে জমা দিতে পারেনি। আগের শর্ত যেমন ছিল যে 2 বছরের মধ্যে একটা করে মিনিমাম দিতে হবে, না দিলে তাদের লাইসেন্সের যে শর্ত সেটা ব্যত্যয় হয়। কিন্তু গত 2 বছরে তো এই শর্তগুলো কেউ ফিল আপ করতে পারেনি, মানে এই 2 বছর তো কেউ দিতে পারেনি। যে আইপিওগুলো আবেদন ছিল তার ভিতরে 66টার ভিতরে যে বাকি যেগুলো ছিল তারা আগে আবেদন করে রাখছিল, সেই আবেদনগুলো কোয়ালিফাই করছে। অনেকের আছে যে তাদের এখনও 2 বছর হয়নি, এই ইস্যুগুলো রয়েছে। তবে এই মার্চেন্ট ব্যাংকগুলো যখন আইপিও আবেদন আনতে পারে নাই, তখন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। সেটা হলো যে আমাদের প্রাইভেট সেক্টরে যে স্টক মার্কেটের মাধ্যমে ফান্ডিংটা, এটা বলা যায় কার্যত বন্ধ হয়ে গেছে। এখানে হয়েছে কি যে যেসব প্রতিষ্ঠানগুলো আবেদন করেছিল বা যারা ইচ্ছা করেছিল যে এখান থেকে অর্থ উত্তোলন করে তারা তাদের ব্যবসা এক্সপানশন করবে, বাড়াবে, তো সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে। এবং তারা পরিস্থিতি অবজারভেশন করতেছে। অনেকে বাধ্য হয়ে হাই রেট ইন্টারেস্টে আপনার ব্যাংক লোন নিতে হয়েছে তাদেরকে। এবং অনেকেরই বিজনেস প্ল্যান পিছিয়ে গেছে। তাতে দেখা গেল যে প্রাইভেট সেক্টরের যারা আসলে লং টার্ম ফাইন্যান্সিংয়ে বিশ্বাসী, সেই জায়গাটা তাদের ভিতরে একটা শেকিং অবস্থায় চলে গেছে। এই 2 বছরে কোনো কোম্পানির টাকা উত্তোলন না হওয়ার পেছনে মানে বিএসসির দায়িত্ব বেশি দেখছেন, না মার্চেন্ট ব্যাংকগুলো আসলে ঠিকঠাক করে? আপনি বলছিলেন যে অর্থনৈতিক পরিস্থিতির বাইরে আসলে কার দায়টা দেখছেন আপনি? এখানে আমি বিসেককেও দায়ী করব, আবার মার্চেন্ট ব্যাংকদেরকেও দায়ী করব। কারণ হলো 2টা ইস্যু। যে বিসেক যদি ওই আবেদনগুলো ক্যান্সেল না করতো, তখন কিন্তু মার্চেন্ট ব্যাংকের ভিতরে একটা কনফিডেন্স ক্রিয়েট হতো যে আমাদের খারাপ অবস্থার ভিতরে আমাদের ভালো কাজ করতে হবে। তো সেই জায়গাতে বিসেক যখন ওগুলো ক্যান্সেল করা শুরু করলো, মার্চেন্ট ব্যাংক প্রতিষ্ঠানগুলো তারা তাদের পলিসি চেঞ্জ করে একটু দেখতে লাগলো পরিস্থিতি কোন দিকে যায়। তবে সেই পরিস্থিতি সর্বশেষ 2 বছর পার হয়ে গেল। এটা কি কোনো এক্সামিন করে বাতিল করা হয়েছিল, না গণহারে যতগুলো অ্যাপ্লিকেশন ছিল, আপনি বলছেন 1000 কোটি টাকার অ্যাপ্লিকেশন ছিল, গণহারে বাতিল করা হয়েছে, না একটু কোনো এক্সামিন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে এই বাতিলগুলো হয়েছে? জি, আপনাকে ধন্যবাদ। যে আসলে এক্সামিন তো অবশ্যই করা হয়েছে, কারণ আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন একটা আইনের বলাই দিয়ে, সেই জায়গাতে তারাও বাতিল করা হয়েছে। বিসেকের প্রত্যেকটা কোম্পানিকে একটা কারণ দেখায়, বা অনেক সময় বলা হয়েছে যে বিসেক এই মুহূর্তে এই কোম্পানির আইপিওর অনুমোদন বা এইটা নিয়ে কাজ করতে ইচ্ছুক নয়, এইভাবে বলা হয়েছে। আবার অনেকে যারা উইথড্র করছে তারা রাজনৈতিক পরিস্থিতি, ইকোনমিক আনসার্টেনিটি, এইসব ইস্যুগুলোকে সামনে এনে তারা উইথড্র করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে গত কমিশন যে সব অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট বলতে মানে পরীক্ষা নিরীক্ষার জন্য অ্যাকসেপ্ট করেছিলেন, সেইগুলো থেকে একটাও দেওয়ার মতো মনে করেনি বিএসসিসি।
আমি এই যে আপনার একটু শর্তের জায়গা বলি, আপনার প্রতিবেদনে দেখছিলাম যে ভারতের মতো এত বড় একটা দেশে মার্চেন্ট ব্যাংকের সংখ্যা খুবই কম। সেই জায়গা মানে 122-23টা বোধ এরকম দেখলাম যে মার্চেন্ট ব্যাংকের সংখ্যা। তারা এই কয়টা কোম্পানি মিলে 370টা প্লাস হচ্ছে আইপিও ইস্যু করেছে। আর আমাদের এই ছোট মার্কেট কিন্তু 66টা মার্চেন্ট ব্যাংক, তারা একটা আইপিও ইস্যু করতে পারে নাই। এটাকে আপনি আসলে কিভাবে এটা বিশ্লেষণ আমি করছেন? উদ্যোক্তা এবং আমি মার্কেট ইনসাইডারদের সাথে কথা বলেছি, তো তারা সেখানে বলছেন যে এই বাংলাদেশের যে ক্যাপিটাল মার্কেটের যে পরিধি, সেই পরিধির তুলনায় আমাদের মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছে অনেক বেশি। এবং অনেকেই আক্ষেপ করে বলছেন যে যেই বিসেকে আবেদন করেছেন তারাই মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স ইতিপূর্বে পেয়েছেন। অনেক সময় হয়েছে যে পলিটিক্যালি বিবেচনায় এটা করা হয়েছে, মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছে। অথচ মার্চেন্ট ব্যাংক পরিচালনার জন্য যে দক্ষ জনবল দেশে গড়ে ওঠা দরকার বা তাদের থাকা উচিত ছিল ওই প্রতিষ্ঠানটিতে, সে ধরনের অবস্থা তারা ক্রিয়েট না করে লাইসেন্স নিয়ে মানে রাখছে। রাজনৈতিক বিবেচনায় লাইসেন্সগুলো পাওয়া যায়। এখন আমি একটু জানতে চাই যে এই 2 বছর পিরিয়ডে তাদের যেহেতু মূল বিজনেসের জায়গা ছিল পুঁজিবাজার লিস্টেড করে ওই জায়গা থেকে একটা কমিশন আকারে নাও, এই মার্চেন্ট ব্যাংকগুলো এখন চলছে কিভাবে? তারা কি কাজ করছে এখন? তাদের আর্নিং সোর্সটা কোথায়? দেখেন, বাংলাদেশে মার্চেন্ট ব্যাংকগুলোর যে শুধু কাজ ইস্যু ম্যানেজমেন্ট সেটা না, তারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করেন, আন্ডার রাইটিং করেন, সিন্ডিকেট লোন, বেশ কিছু কাজ মার্চেন্ট ব্যাংকের আছে। তো আমাদের সব মার্চেন্ট ব্যাংক যারা লাইসেন্স নিচ্ছেন, কেউ ফুল ফেজে, কেউ পোর্টফোলিও ম্যানেজিংয়ে, আলটিমেটলি এই মার্চেন্ট ব্যাংকগুলো প্রত্যেকটা কাজ শুধু ইস্যু ম্যানেজমেন্টকেই আমাদের বাংলাদেশের লোকজন বেশি এটা চিনে। তবে অন্য অন্য জায়গায়, বিশেষ করে স্টক মার্কেটে আপনি যদি পোর্টফোলিও ম্যানেজ করেন, সেক্ষেত্রে আপনার স্টক মার্কেট ভালো থাকতে হবে। তো লাস্ট 2 ইয়ার্সে আপনি দেখেন স্টক মার্কেট স্লো ডাউন ছিল, তারপরে আপনার ইস্যু ম্যানেজমেন্ট যেহেতু ক্লোজই আছে, আর লোন এবং আপনার আন্ডার রাইটিং, এগুলো তো সব তো ইস্যু ম্যানেজমেন্ট এবং অন্য অন্য এর সাথে জড়িত। তো সেইগুলো যেহেতু একটা স্টক মার্কেট, স্লো ডাউন স্টক মার্কেট, সেই জায়গাতে এই যে কাজগুলো তাদের ছিল, এগুলো আসলে ওভাবে ফাংশন তারা করতে পারেনি। সেক্ষেত্রে হয়েছে যে তাদের আপনি আমার নিউজে আমি উল্লেখ করেছি যে কিছু মার্চেন্ট ব্যাংক তাদের কর্মী ছাঁটাই করে ফেলছে, এমপ্লয়ি ছাঁটাই করছেন। তারপরে অনেকে আছে যে ওই সিইও আছে কোম্পানিতে আর পিওন আছে আর নাই, অনেকের বেতন হচ্ছে না, এভাবে চলছে মার্চেন্ট ব্যাংকগুলো এবং খুবই হিমশিম খাচ্ছে। বিশেষ করে ব্যাংকের যেগুলো মার্চেন্ট ব্যাংক আছে তারা মোটামুটি স্যালারি ঠিকঠাকভাবে দিতে পারতেছে, কিন্তু ব্যক্তি মালিকানাধীন বা ছোট প্রতিষ্ঠানের মার্চেন্ট ব্যাংক তাদের প্রবলেমটা বেশি। একটা বিষয়ে আপনার প্রশ্ন উত্তর দেবেন একটু ছোট করে। এই যে নতুন আইপিও রুলস আসলো, এটাতে উদ্যোক্তাদের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা? মার্চেন্ট ব্যাংকের সাথে কথা হয়েছে, তারা কি মনে করছে এখন কি আইপিওর ফ্লোটা বাড়বে কিনা? মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তারা হোপফুল যে আইনটা হয়েছে তাতে বেশ কিছু ভালো ডিসিশন হয়েছে, বিশেষ করে প্রাইসিংয়ের ক্ষেত্রে। তারপরে একটা টাইমের ব্যাপার বলা হয়েছে, এরপরে নতুন করে একটা তৈরি হবে আইপিওতে, যে লটারি সিস্টেমগুলো নিয়ে আসা হয়েছে। এরকম বেশ কিছু ইস্যুতে মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তারা হোপফুল, তারা আগামীতে ভালো ইস্যু আনতে পারবেন। তবে উদ্যোক্তারা এখনও পর্যন্ত মানে তারা অবজারভেশন করতেছেন, কারণ এখনও নির্বাচন হয়নি, একটা গণতান্ত্রিক সরকার কবে আসবে সেসব বিষয়গুলো নিয়ে তারা এখনও কিন্তু অবজারভেশনে আসেন। আর উদ্যোক্তারা যে আজকে চাইলেন কালকে যে আসতে পারবেন বিষয়টা কিন্তু তা না, এটা একটা প্রসেসের বিষয়। তবে সবাই হোপফুল যে কিছু একটা পজিটিভলি হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইডে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের সহকর্মী সালাউদ্দিন মাহমুদের কাছ থেকে শুনছিলাম যে এই গত 2 বছরে কেন পুঁজিবাজারে নতুন করে কোনো কোম্পানি আসে নাই, এই জায়গায় প্রতিবন্ধকতা কোথায়, মার্চেন্ট ব্যাংকগুলোর অবস্থান এখন কোথায়, আর যে নতুন আইপিও রুলস এসেছে এইটা কি পরিমাণ মানে আশাবাদী করেছে উদ্যোক্তা এবং হচ্ছে মার্চেন্ট ব্যাংকারদের, বিস্তারিত জানছিলাম। টিভিএস ইনসাইডের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।